বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে অত্র কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণীতে ভর্তিকৃত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আমার কিছু সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। আমি হিসাব বিজ্ঞান অনার্স মাস্টার্স করেছি সরকারি তিতুমির কলেজ, ঢাকা। প্রথম 33তম BCS পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করি 2014 সালের আগস্ট মাসে সুনামগঞ্জ সরকারি কলেজ। পরবর্তীতে 2016 সালের ডিসেম্বরে নরসিংদী সরকারি কলেজে বদলির মাধ্যমে যোগদান করে থাকি। এখন পর্যন্ত আছি। আমার হোম ডিস্ট্রিক্ট মানে নিজ জেলা নরসিংদীতেই, নরসিংদীর মনোহরদী উপজেলায় আমার বাড়ি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি তোমাদের সাথে আগামী সময়টুকুতে, তোমরা যতদিন এই কলেজে পড়ালেখা করবে, হিসাব বিজ্ঞান বিষয় সম্পর্কে ক্লাস নেব। পাশাপাশি হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ আমরা তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা বিষয়টিরও ক্লাস নিয়ে থাকব। কারণ ফিনান্স বিভাগের নির্ধারিত কোনো টিচার এখনও সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত নাই এই কলেজে। ফলে আমরা হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ তোমাদের ফিনান্স বিষয়টির ক্লাস নিয়ে থাকি। তাহলে হিসাব বিজ্ঞান এবং ফিনান্স এই ক্লাস দুটিতে আমাদেরকে পাবে। আমাদের বিভাগে আরও 6জন টিচার বর্তমানে কর্মরত আছেন। ওনারা হচ্ছেন জনাব সন্ধ্যাবালা দাস, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান ও ফিনান্স বিভাগ। আরও আছেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম ভূঁইয়া, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ ও ফিনান্স বিভাগ। আরও রয়েছেন জনাব মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান ও ফিনান্স বিভাগ। আরও আছেন জনাব নাজমুল আলম, প্রভাষক, হিসাব বিজ্ঞান ও ফিনান্স বিভাগ। এই হলো আমাদের বিভাগের শিক্ষক মণ্ডলী। তো আমরা বলতে চাচ্ছিলাম যে তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে অবশ্যই উৎসাহিত হতে হবে। রেজাল্ট নিয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না যে আমি তো ভালো স্টুডেন্ট, আমি যে কোনোভাবে ভালো রেজাল্ট করব, পড়ালেখা কম করলেও চলবে, এরকম কোনো ধরনের চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা করা যাবে না। শুরু থেকেই সচেতন হতে হবে। আর যারা অন্য গ্রুপ থেকে এসেছো, যেমন মানবিক বা বিজ্ঞান থেকে এসেছো, পছন্দ করে এসে থাকো বা বাধ্য হয়ে এসে থাকো, যেভাবেই হোক না কেন, যেহেতু তোমার জন্য এই বিভাগটি নির্ধারিত হয়েছে, সুতরাং যদি তুমি পড়ালেখা কন্টিনিউ করতে চাও অবশ্যই মনোযোগ দিতে হবে, মন স্থির করতে হবে যে না, আমি যে বিভাগে আসছি সে বিভাগেই পরবর্তী সময় পর্যন্ত পড়ালেখা করতে হবে। সুতরাং তোমাদেরও শুরু থেকেই সচেতন থাকতে হবে, সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে শুনতে হবে। যে কোনোভাবে তোমরা যারা একটু আর্থিকভাবে অসচ্ছল, তাদের যে কোনোভাবে ম্যানেজ করে বন্ধুদের মাধ্যমে বা তাদের ভিডিও ডাউনলোড করা ভিডিওগুলো শেয়ার নিয়ে যে কোনোভাবে ম্যানেজ করে ক্লাসগুলো করতে হবে। আর আমরা বলবো, যারা অন্যান্য গ্রুপ থেকে এসেছো তাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ এমন আহামরি কোনো গ্রুপ না এটা যে সম্ভব না বা ভালো করা সম্ভব না। অবশ্যই ভালো করা সম্ভব, তবে একটু ব্যতিক্রম একটি সিলেবাস হিসাব বিজ্ঞান, যেটা অন্যান্য ক্লাসগুলোতে কখনোই ধারণা পাও নাই। সুতরাং এই বিষয়টি শুরু থেকেই মনোযোগ দিয়ে সচেষ্ট হয়ে
খুব ভালোভাবে চেষ্টা করতে হবে। এসএসসি লেভেলের সিলেবাসগুলো এবং এইচএসসি লেভেলের যে বই হিসাব বিজ্ঞানের বইগুলো নিজ দায়িত্বে বোঝার চেষ্টা করতে হবে। কোথাও না বুঝলে স্যারদের সহায়তা নিতে হবে, যোগাযোগ রাখতে হবে স্যারদের সাথে। যে কোনোভাবে তোমাকে ওই হিসাব বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে, হিসাব বিজ্ঞানের টপিকসগুলো তোমার আয়ত্তে অবশ্যই আনতে হবে এবং সম্ভব। আমি নিজে এসএসসিতে সায়েন্স ছিলাম, এইচএসসিতে এসে ব্যবসায় শিক্ষা গ্রুপে পড়ালেখা করেছি, পরবর্তীতে হিসাব বিজ্ঞান অনার্স মাস্টার্স করলাম। সুতরাং সম্ভব। এবং আমি যদিও ব্যবসায় শিক্ষায় নতুন ছিলাম এইচএসসিতে, তথাপি বরাবর 5টি সেমিস্টারে প্রথম স্থান অধিকার করেছিলাম। যারা অন্য স্টুডেন্ট একই গ্রুপে পড়ালেখা করে আসছিল এসএসসিতে, তারা আমার মেধাক্রম থেকে পিছিয়ে ছিল। তাহলে বোঝা গেল যে অন্য গ্রুপ থেকে এসেও ভালো করা যায়। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। অন্য গ্রুপ থেকে যারা এসেছো তারাও পারবে, চেষ্টা করলে পারবে। তো আমি এই পর্যায়ে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের কিছু নির্ধারিত বা কিছু পরামর্শকৃত বইয়ের তালিকা বলবো। আমরা 3টি বই নির্ধারণ করেছি। প্রথম চয়েসে রেখেছি গ্রন্থকুটির প্রকাশনী, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুইটার একই প্রকাশনীর বই কিনবে। প্রথম চয়েস দিয়েছি গ্রন্থকুটির প্রকাশনী, দ্বিতীয় চয়েস দিয়েছি নিউ গ্রিন পাবলিকেশানস, তৃতীয় চয়েস দিয়েছি কমার্স পাবলিকেশানস। বই 3টা বইয়ের যে কোনো 2টা কিনলে হবে, মিনিমাম একটা তো অবশ্যই কিনতে হবে। কারো যদি আর্থিক সচ্ছলতা থাকে একাধিক বই কেনা উচিত, ভালো। এইচএসসি লেভেলে এসে, এসএসসির পর থেকে এইচএসসি লেভেলে এসে একাধিক বই লাগে। একাধিক বই ব্যবহার করলে রেজাল্ট বা তোমার জ্ঞান অর্জন ভালো হবে। তো আমরা পরবর্তী তোমাদের হিসাব বিজ্ঞান বইটির সিলেবাস নিয়ে কিছু কথা বলবো। এইচএসসিতে তোমাদের জন্য নির্ধারিত যে সিলেবাস হিসাব বিজ্ঞান বইয়ের জন্য, তার অধ্যায়গুলো হচ্ছে: প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেওয়া মিল, পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতিমালা, ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ, সপ্তম অধ্যায় কার্যপত্র, অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটা তোমাদের নাজমুল স্যার একটি ক্লাস নিয়েছেন, অবচয় নাম দিয়েছেন। হ্যাঁ, এই চ্যাপ্টারটির মূল আলোচ্য বিষয় অবচয়, এই জন্য উনি অবচয় নাম দিয়েছেন। চ্যাপ্টারটির নামও উনি বলেছেন দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তারপরে নবম অধ্যায় আর্থিক বিবরণী এবং দশম অধ্যায় সর্বশেষ একতরফা দাখিলা পদ্ধতি। এখানে সিলেবাসের ম্যাক্সিমাম অংশ তোমাদের এসএসসি লেভেলে পড়াশোনা করে আসছো, ধারণা আছে। তাই বলে অবহেলা করলে হবে না যে আমি তো এগুলি পারি, এগুলি তো পড়েই আসছি, দরকার নাই, পড়বো না পড়ে, না, ঠিক হবে না। তোমার আগের যে ধারণাগুলো, এগুলো এখন আরও উন্নত করার জন্য, এগুলোকে ঝালাই দেওয়ার জন্য, এগুলিকে আরও ভালো করে বোঝার জন্য অবশ্যই শুরু থেকে গুরুত্ব দিয়ে পড়ালেখা করে নিতে হবে। প্রথম যে চ্যাপ্টারটা হিসাব বিজ্ঞান পরিচিতি, যে সেখানে আলোচ্য বিষয় ছিল ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাব বিজ্ঞান, মানে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। এই বিষয়ে ধারণা, কেন হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা, কিভাবে ভাষা। তারপরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, হিসাব তথ্যের ব্যবহার ও ব্যবহারকারী, হিসাব তথ্যের ব্যবহার কি এবং এর ব্যবহারকারী কারা, লেনদেন ও এর বৈশিষ্ট্য, লেনদেন কি এবং এর বৈশিষ্ট্য, হিসাব সমীকরণ ও হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব, হিসাব ও হিসাবের শ্রেণীবিন্যাস, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক। এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের বিস্তারিত আলোচনা। প্রথম অধ্যায়ের ভিতরে কি কি থাকবে এগুলো আলোচনা হবে। তারপরে দ্বিতীয় অধ্যায় নাম হলো হিসাবের বইসমূহ। আচ্ছা, ওইগুলি আমি বিস্তারিত এখন
বলবো না, যখন যেই চ্যাপ্টারটি আলোচনা হবে সিলেবাস নিয়ে কথা হবে। আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায়। তার আগে আরেকটু কথা বলি, প্রশ্নের ধরন কেমন হবে, প্রশ্ন কাঠামোটা কেমন হবে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নের ধারা কেমন হবে। হিসাব বিজ্ঞান অন্যান্য বিষয়ের মতোই, হিসাব বিজ্ঞান না শুধু, তোমাদের এইচএসসি লেভেলের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের প্রশ্নের ধারা একই। যেমন তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 70 নম্বরের, যেখানে 11টি প্রশ্ন থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 করে এক একটি প্রশ্নের মান 7 10 70 হবে মোট সৃজনশীল অংশে। আরেকটা অংশ থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা বহু নির্বাচনী অভিক্ষা, সেখানে মান থাকবে 30। বহু নির্বাচনী প্রশ্ন থেকে থাকবে 30টি কোশ্চেন থেকে 30টি কোশ্চেনের আনসার করতে হবে, অর্থাৎ কোনো বিকল্প থাকবে না। যেখানে সৃজনশীল প্রশ্নে 11টি থেকে 7টির আনসার করা লাগবে, যার 4টি এক্সট্রা অতিরিক্ত বিকল্প থাকলো। কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন সবসময় একই এরকম যে কোনো ধরনের বিকল্প থাকে না। 30টি প্রশ্ন থেকে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক একটি প্রশ্নের মান হবে 1। তাহলে কী হবে 30 গুণন 1, মোট নাম্বার হবে 30। এভাবে সর্বমোট নাম্বার হয়ে গেল 100। অন্যান্য বিষয়েও একই এই ধরনের এরকম কাঠামো থাকবে। তবে সৃজনশীল প্রশ্নে 3টি অংশ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের এই যে 11টি প্রশ্ন থাকবে, এর প্রত্যেকটি, যেমন 1 নং 2 নং এরকম প্রত্যেকটি প্রশ্নের পার্ট থাকবে 3টি। 1 নংয়ের পার্ট থাকবে এবং একটি উদ্দীপক থাকবে। প্রত্যেকটি প্রশ্নে এক একটি উদ্দীপক দিয়ে এর অংশ থাকবে। প্রশ্ন উত্তর দিতে হবে 3টি অংশের, ক খ গ। 2 নংয়েরও একইভাবে উদ্দীপক থাকবে, আনসার করতে হবে ক নং, ক অংশ, খ অংশ, গ অংশ। এই 3টি অংশের আনসার করতে হবে। এমন হবে না যে তুমি 1 নংয়ের ক দিলে, 2 নংয়ের খ গ দিলে 3টি অংশের আনসার হয়ে গেল, না। যেই কোশ্চেনটি তুমি আনসার করতে যাচ্ছ ওই কোশ্চেনের সবগুলো অংশের আনসারই দিতে হবে। তুমি যদি কোনো একটা না পারো, ক পারো নাই বা গ পারো নাই, তাহলে তুমি এখান থেকে পূর্ণ মার্কসের আনসার করতে পারলে না। যেই নং থেকে, এরকম বিকল্প তো আছে আরও, যেই নং থেকেই তুমি পূর্ণ আনসার দিতে পারবে সেই নংগুলো দিয়ে মোট 7টি কোশ্চেনের আনসার করতে হবে। তবে এখানে আর একটা নিয়ম আছে, সেটি হলো হিসাব বিজ্ঞানের জন্য এটা স্পেশালি নিয়মটা হচ্ছে ক অংশে আচ্ছা আর্থিক বিবরণী নামে একটা অধ্যায় আছে তোমাদের। না, ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নের কাঠামো সম্পর্কে ধারণা পেলাম। আচ্ছা, এবার আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় চলে আসি। থাকুক, এগুলি তোমাদের জন্য কিছুক্ষণ চোখে রাখো। কেউ নতুন আসতেছে, জয়েন করতেছে নতুন, তারা একটু দেখবে বইয়ের তালিকা, প্রশ্নের ধারা আর কিছু ব্যাখ্যা। ওকে, তো আমরা আজকে আলোচনা করব বলেছিলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের
হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে সূচনা, ভূমিকা, হিসাব বিজ্ঞানের পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের পরিচিতি। হিসাব বিজ্ঞান কাকে বলে বা হিসাব বিজ্ঞান কি তোমাদেরকে বলা হলে পারবে? যে কোনো জায়গায় বলতে পারে। যেহেতু তুমি ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট, ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান একটি বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। প্রধান বিষয়টি হলো হিসাব বিজ্ঞান। যে কেউ তোমাকে বলতে পারে যে তুমি তো হিসাব বিজ্ঞান পড়ে আসছো, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে বা মজা করেও জিজ্ঞেস করতে পারে কেউ যে হিসাব বিজ্ঞান তো পড়ে আসছো, বলো তো হিসাব বিজ্ঞান কি বা হিসাব বিজ্ঞান কাকে বলে? পারবে? এসএসসিতে পড়ে আসছো, হ্যাঁ, হয়তো বা মনে মনে আসতেছে, কিন্তু সংজ্ঞা আকারে বা বুঝিয়ে সুন্দর করে গুছিয়ে বলা সম্ভব হচ্ছে কি? হচ্ছে না, বা কারো কারো দ্বারা সম্ভব হতে পারে। আচ্ছা, আমি বলি হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞানকে আমি দুইটা জিনিস বলতে পারি। হয় বলতে পারি একটি প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, অথবা বলতে পারি হিসাব বিজ্ঞান একটি বইয়ের নাম বা শাস্ত্রের নাম। তাহলে কি বললাম? হিসাব বিজ্ঞান একটি সামাজিক প্রক্রিয়া, এভাবে সংজ্ঞা দিতে পারি। অথবা বলতে পারি হিসাব বিজ্ঞান একটি শাস্ত্রের নাম, হিসাব বিজ্ঞান একটি শাস্ত্র। তারপরে বাকি অংশ কি? আচ্ছা, যদি বলি হিসাব বিজ্ঞান একটি সামাজিক প্রক্রিয়া, তাহলে সংজ্ঞাটা বলবে এরকম: হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে, সংক্ষেপে বলি, পরে বিস্তারিত তথ্য দিব। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কতগুলো ধাপ অতিক্রম করে একটি প্রক্রিয়ার কয়েকটা ধাপ। হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া যার কিছু ধাপ আছে, এই ধাপগুলো অতিক্রম করে হিসাব তথ্য পাওয়া যায়। আরেকটু যদি বড় করে বলি যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য হিসাব তথ্য খুঁজে বের করা হয় এবং বিভিন্ন বা সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহ করা হয়। হিসাব তথ্য খুঁজে বের করছি, কেন বের করলাম, কি দরকার? বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারা সিদ্ধান্ত গ্রহণ করবে? সংশ্লিষ্ট পক্ষ, মানে এই তথ্য যাদের দরকার তারা হচ্ছে এই হিসাব তথ্যের সংশ্লিষ্ট পক্ষ। বলবো হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, একটু পরে আলোচনায় আসবে। তাহলে এরকম সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহ করব, নিজে প্রয়োজনে ব্যবহার করব। সংজ্ঞাটা আবার বলছি: হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ধাপ অতিক্রম করে হিসাব তথ্য সংগ্রহ করে বিভিন্ন পক্ষকে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনে সরবরাহ করা হয়। ওকে, আর যদি বলি হিসাব বিজ্ঞান একটি শাস্ত্রের নাম, তাহলে সংজ্ঞাটা কেমন হবে? হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্রের নাম যার মাধ্যমে হিসাব তথ্য খুঁজে বের করা যায়। অথবা একটু বিস্তারিত বললে, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্রের নাম যার মাধ্যমে বিভিন্ন ধাপ অতিক্রম করে হিসাব তথ্য খুঁজে বের করা যায়। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্রের নাম যা পাঠ করার মাধ্যমে, যেহেতু শাস্ত্র এই জন্য আমরা একটু ভিন্নভাবে বলতে পারি। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্রের নাম যা পাঠ করার মাধ্যমে আমরা হিসাব তথ্য খুঁজে বের করতে পারব, যা পরবর্তীতে বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষকে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনে সরবরাহ করা হয় বা সরবরাহ করা হবে। তো আমরা হিসাব বিজ্ঞান এর প্রাথমিক ধারণা পেলাম বা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা জানলাম। আরেকটু বিস্তারিত যদি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা বলি, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দৈনন্দিন আর্থিক ঘটনাগুলো, একটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ করে, মানে লিখে রেখে। আমি আবার বলছি, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি সামাজিক প্রক্রিয়া, সামাজিক বলতেছি বারবার, হিসাব বিজ্ঞান সামাজিক প্রক্রিয়া, শুধু প্রক্রিয়া বললেও হয়তো বা হবে। সামাজিক প্রক্রিয়া বলছি কারণ হচ্ছে এটি সামাজিক
প্রয়োজনে ব্যবহার করা হয়, সামাজিক কার্যক্রমে ব্যবহার করা হয়। এজন্য বলছি সামাজিক প্রক্রিয়া। আচ্ছা, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয়, মানে লিখে রাখা হয়, এবং পরবর্তীতে আরও কিছু ধাপ অতিক্রম করার মাধ্যমে হিসাব তথ্য খুঁজে বের করা হয়। হিসাব তথ্য কী জিনিস? কিছু তথ্য খুঁজে বের পাবো আমরা, যেমন মোট লাভ কত হলো ওই প্রতিষ্ঠানের বা ওই ব্যক্তির ব্যবসায় থেকে, কি লাভ আসলো, কত টাকা নিট মুনাফা হলো, সম্পদ কি আছে, কত টাকা মূল্যের সম্পদ আছে, কি দায় আছে, এগুলির কেমন পরিমাণ ইত্যাদি, কত পার্সেন্ট লাভ হলো, বিনিয়োগের উপর কত পার্সেন্ট, একজন শেয়ার হোল্ডার কত করে পাবে, এরকম বিভিন্ন যে তথ্য পাওয়া যাবে এগুলিকে বলা হচ্ছে হিসাব তথ্য। এগুলো বিভিন্ন পক্ষ তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য এই সংগ্রহ করবে এবং ব্যবহার করে এটার ভিত্তিতে তাদের সিদ্ধান্তটা নির্ধারিত করবে। আচ্ছা, তাহলে আমি বলছি হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ করে পরবর্তীতে কিছু ধাপ অতিক্রম করে হিসাব তথ্য খুঁজে বের করা হয়। আচ্ছা, সংজ্ঞা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিব, পরবর্তী কার্যক্রমে আমরা এই সংজ্ঞা থেকে আগাবো। যেমন হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয়। আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয়। এখানে যদি অনার্থিক ঘটনা আসে প্রতিষ্ঠানে বা ব্যক্তির জীবনে, তাহলে সেটা লিপিবদ্ধ হবে না, লিপিবদ্ধ হবে আর্থিক ঘটনা। অনার্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ হবে না, ঠিক আছে? আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ করতে হবে। হিসাব বিজ্ঞানের কাজ তাহলে কি নিয়ে? এই আর্থিক ঘটনাগুলো নিয়ে। তো আর্থিক ঘটনার আরেকটি নাম হচ্ছে আমরা জানি লেনদেন। আর্থিক ঘটনায় আরেকটি নাম বলা হয় লেনদেন, যার ইংলিশ হচ্ছে ট্রানজ্যাকশন। আর্থিক ঘটনা বা লেনদেন ইংলিশ হচ্ছে ট্রানজ্যাকশন। আর্থিক ঘটনা কি জিনিস? আর্থিক ঘটনা আবার কাকে বলে? কোনগুলো আর্থিক ঘটনা? তার জন্য আরেকটু বিস্তারিত বলি। ঘটনা আমরা দেখতেছি আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা, দুইটাই ঘটনা। তাহলে আমরা বুঝতে হবে ঘটনা কি জিনিস। ঘটনা কি জিনিস? দৈনন্দিন জীবনে ব্যক্তি বা প্রতিষ্ঠান, দুই ক্ষেত্রেই দৈনন্দিন জীবনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দৈনন্দিন জীবনে সকাল থেকে শুরু করে যা যা ঘটবে সব কিছুই ঘটনা। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা, ফ্রেশ হয়ে নামাজ পড়া, তারপরে আরও অন্যান্য কার্যক্রম করা, নাস্তা প্রস্তুত করা, নাস্তা গ্রহণ করা, কলেজে বা অফিসে যাওয়া, এটা হলো ব্যক্তিগত জীবনের ঘটনাগুলো বললাম। আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঘটনাগুলো হতে পারে যে ব্যবসা শুরু করার জন্য মূলধন সংগ্রহ করা, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোনো বাড়ি ভাড়া নেওয়া, যন্ত্রপাতি, আসবাবপত্র এগুলি ক্রয় করা, কাঁচামাল ক্রয় করার মাধ্যমে তারপরে শ্রমিক নিয়োগ দেওয়া, কর্মচারী নিয়োগ দেওয়া, পণ্য উৎপাদন কার্যক্রম করা, পণ্য বিক্রয় করা ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটবে। এরকম যতগুলো ঘটনা ঘটবে সবগুলোই দৈনন্দিন জীবনে যা ঘটবে, যা হচ্ছে সবগুলোই কি ঘটনা। তো ঘটনাকে দেখা যাচ্ছে দুইটা ভাগে বা দুইটা নামে বলা হচ্ছে, দুইটা ভাগ করা হয়ে গেছে। একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে অনার্থিক। আর্থিক ঘটনা হচ্ছে অর্থের সাথে সংশ্লিষ্ট, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। টাকা দ্বারা
মাপা যায় এমন ঘটনা, কিন্তু টাকা দ্বারা, অর্থ দ্বারা মাপা যায় না, এই ধরনের ঘটনাকে আমরা বলতে পারবো না আর্থিক ঘটনা। কোন ধরনের ঘটনা হতে হবে? অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এমন ঘটনা। আবার প্রতিষ্ঠান থেকে ওই পরিমাণ অর্থ আসা যাওয়া করতে হবে, পরিবর্তন হইতে হবে। প্রতিষ্ঠানের আসা যাওয়া হলে ওই অর্থের, তখনই ওই ঘটনাকে বলা হবে আর্থিক ঘটনা। তাহলে আর্থিক ঘটনা বা লেনদেনের সংজ্ঞা হচ্ছে যেই ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের যেসব ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অথবা একটু ভিন্নভাবে বললে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, ওই সব ঘটনাকে বলা হয় আর্থিক ঘটনা বা লেনদেন। তো আমরা লেনদেন বা আর্থিক ঘটনা বলতে কী বোঝায় জেনে গেলাম। আর অনার্থিক ঘটনা কি? উল্টা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না, অর্থের অঙ্কে পরিমাপই করা যায় না। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তো পরিবর্তন করবে দূরের কথা, অর্থের অঙ্কে মাপা যায় না, কয় টাকার ঘটনা এটা মাপাই যায় না, এই ধরনের ঘটনাকে বলা হবে অনার্থিক ঘটনা। আর অনার্থিক ঘটনাগুলো নিয়ে হিসাব বিজ্ঞান কাজ করে না, বেছে বেছে এগুলি ফেলে দেওয়া হয়। ধান থেকে যেরকম যেগুলোর কোনো নাই, বীজ নাই ভিতরে, কী বলে এগুলি, এই ধরনের যে আগাছা না, মানে অপ্রয়োজনীয় যে ধানগুলো বা অব্যবহার্য যে ধানগুলো, এগুলো ফেলে দেওয়া হয়, এগুলো নিয়ে কাজ করা হয় না। যেগুলো থেকে আমরা খাবার গ্রহণ করতে পারবো, এই ধরনের পুষ্ট দানগুলো আমরা গ্রহণ করি, এগুলো নিয়ে পরবর্তী প্রসেস করে থাকি খাবার প্রস্তুত করার জন্য। একইভাবে এখানেও হিসাব বিজ্ঞান কাজ করবে শুধুমাত্র আর্থিক ঘটনাগুলো নিয়ে। অনার্থিক ঘটনাগুলো নিয়ে কোনো চিন্তাই করবে না, অনার্থিক ঘটনাগুলো জাস্ট বাছাই করবে যে এইগুলো অনার্থিক ঘটনা, এগুলো বাদ, এগুলো নিয়ে আমরা বিবেচনায় আনবো না, ফেলে দেব। আচ্ছা, তো আমরা আর্থিক ঘটনার সংজ্ঞায় বা লেনদেনের সংজ্ঞায় কিছু বৈশিষ্ট্য পেলাম, যে কোনো ঘটনা লেনদেন যদি হতে হয়, সেটা যদি আর্থিক হতে হয়, তাহলে দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। একটি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর একটি হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। এই দুইটা প্রধান বৈশিষ্ট্য ছাড়া আরও কিছু প্রধান বৈশিষ্ট্য, আরেকটা প্রধান বৈশিষ্ট্য আছে, যেটা দুইটি পক্ষের উপস্থিতি থাকতে হবে। এই ঘটনায় শুধুমাত্র একটি পক্ষ যদি জড়িত থাকে তাহলে এটা লেনদেন হবে না, আরেকটি পক্ষ থাকতে হবে, মিনিমাম দুইটি পক্ষ থাকবে, অর্থাৎ একাধিক পক্ষ থাকবে বা দুই পক্ষের উপস্থিতি থাকবে, দ্বৈত সত্তার উপস্থিতি থাকবে, তখনই তাকে বলা হবে আর্থিক ঘটনা বা লেনদেন। যেমন প্রতিষ্ঠানের এক শাখা থেকে অন্য শাখায় যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, অথবা প্রতিষ্ঠানের এক অবস্থান থেকে অন্য অবস্থানে যদি পরিবর্তন ঘটে, মানে যদি একটা যন্ত্রপাতি একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যায়, তাহলে প্রতিষ্ঠানের থেকে তো এই সম্পত্তিটার কোনো বা ওই যন্ত্রপাতিটার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে নাই, এজন্য এটা দ্বারা লেনদেন হবে না। লেনদেন হতে হলে আরেকটি পক্ষ থাকতে হবে, প্রতিষ্ঠানের ছাড়া আরেকটা ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকতে হবে, এই প্রতিষ্ঠান ছাড়া অন্য একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপস্থিতি থাকতে হবে ওই ঘটনায়, তবেই তাকে বলা হবে আর্থিক ঘটনা বা লেনদেন। যেমন যদি ব্যাংকে টাকা জমা দেওয়া হয়, প্রতিষ্ঠানের নগদ টাকা, অথবা যদি যে যন্ত্রপাতি যেটা বললাম এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে স্থানান্তর না করে যদি বিক্রি করে দেওয়া হয় অন্য একটা প্রতিষ্ঠানের কাছে বা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে দেওয়া হয় টাকার বিনিময়ে বা কোনো বিনিময়ে যদি বিক্রি করে দেওয়া হয়, তখন আরেকটা পক্ষের উপস্থিতি ঘটলো, সেই ঘটনাকে বলা হবে আর্থিক ঘটনা বা লেনদেন। আরেকটা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য বললাম, একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আরেকটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে, আরেকটি হলো দুইটি পক্ষের উপস্থিতি থাকতে হবে, মানে একাধিক পক্ষ থাকতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানো বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, আর অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় এমন কিছু ঘটনা বলি, যেমন 2000 টাকা বেতনে একজন শ্রমিক নিয়োগ দেওয়া হলো বা কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এটা কি আর্থিক ঘটনা নাকি অনার্থিক ঘটনা? এখানে বুঝবো কীভাবে? বৈশিষ্ট্য থেকে চিন্তা করব যে এই ঘটনা কি অর্থের অঙ্কে পরিমাপ
করা যায় কিনা এবং এই ঘটনাটি দ্বারা প্রতিষ্ঠানের অর্থ চলে গেছে বা আসছে কিনা, পরিবর্তন হইল কিনা। হ্যাঁ, এখানে 2000 টাকা মাসিক বেতন এটা পরিমাপযোগ্য, কিন্তু নিয়োগ দেওয়া কোনো পরিমাপযোগ্য কার্যক্রম না। পরিমাপ করা যায় কয় টাকার নিয়োগ, এরকম কোনো গণনা করা যাচ্ছে না। 2 নম্বর কথা হলো, যে 2000 টাকা মাসিক বেতন দেওয়ার শর্তে নিয়োগ দিলাম, কিন্তু এখন কি আমি টাকা দিয়েছি বা গ্রহণ করেছি? কোনো কিছুই না। অর্থের কোনো আদান প্রদান হয় নাই। টাকা প্রদান করব, 2000 টাকা বেতন দিব কখন? 1 মাস অতিবাহিত হওয়ার পরে। তখন ওইটা হলো আরেকটা ঘটনা। তাহলে ঘটনা আবার প্রত্যেকটি ঘটনা পৃথক, এক একটি ঘটনা পৃথক, প্রত্যেকটি ঘটনাই আলাদাভাবে চিন্তা করতে হবে। আমি যে নিয়োগ দিলাম তাকে বেতনের ভিত্তিতে 2000 টাকা মাসিক বেতনে, এটা একটা ঘটনা। আবার যখন মাস শেষে তাকে বেতন পরিশোধ করব, ওইটা হবে আরও একটা আলাদা ঘটনা। তাহলে ওই যে যখন আমি তাকে তার কর্মের বিনিময়ে মাস শেষে বেতন পরিশোধ করব, ওইটা হবে আর্থিক ঘটনা বা লেনদেন। কারণ তখন টাকা চলে যাবে, নগদ অর্থ চলে যাবে, সম্পদ কমে যাবে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। প্রতিষ্ঠানে যদি 2000 টাকা বেতন দিয়ে দেয়, তাহলে প্রতিষ্ঠান থেকে 2000 টাকা কমে যাবে। ব্যালেন্স যদি আগে থাকে 1 লক্ষ, 2000 টাকা চলে গেলে থাকবে 98,000 টাকা। অর্থাৎ আর্থিক অবস্থার 1 লক্ষ থেকে 98,000 হয়ে গেল, তাহলে অবস্থার পরিবর্তন হলো। তো এভাবে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাইলে তাহলে আমরা বলতে পারি আর লেনদেনের বৈশিষ্ট্য কী? এক হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য, 2 হবে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, 3 হলো দুটি পক্ষের উপস্থিতি থাকবে। এই হলো প্রধান বৈশিষ্ট্যগুলো। এগুলো থেকেই আমি চিন্তা করি, এই 3টা বিষয় চিন্তা করে, তার মধ্যে প্রথম 2টা, এই 2টা চিন্তা করেই সিদ্ধান্ত নিতে পারবো যে লেনদেন কি না। তো আরও কিছু বৈশিষ্ট্য বললাম, আরেকটা লিখি যে প্রতিটি ঘটনা পৃথক, তারপর আরও বৈশিষ্ট্য আছে যে লেনদেন যে কোনো সময়ের হতে পারে, সেটা অতীতকালের হতে পারে ঘটনা, ভবিষ্যৎকালের ঘটনা। লেনদেন এর উদাহরণ কি হতে পারে? যে বিগত সময়ে আমরা সম্পদ ব্যবহার করার ফলে তার ব্যবহারজনিত বা সময় অতিবাহিত হওয়ার জন্য যে খরচ হয়ে যায় তাকে আমরা বলবো অবচয়। তাহলে এটা পূর্বের ঘটনার দ্বারা আজকে আরেকটি ঘটনার সৃষ্টি হলো। অথবা ভবিষ্যতের ঘটনা কি হতে পারে? যে ভবিষ্যতে আমরা কাউকে তাদের পাওনা পরিশোধ করব, এখনও পরিশোধ করি নাই, বাকিতে পণ্য ক্রয় করলাম যার মূল্য এখন পরিশোধ করি নাই, ভবিষ্যতে পরিশোধ করব। তাহলে ভবিষ্যতে পরিশোধ করব, এটাকে আজকে আমি ঘটনা হিসেবে লিপিবদ্ধ করে রাখতে হবে। তো এরকম লেনদেনের প্রধান বৈশিষ্ট্যগুলো থাকবে, তোমাদের জানা প্রয়োজন হবে। যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো, প্রথম যে 2টা বৈশিষ্ট্য, এগুলো যদি তোমার ধারণা না থাকে, তাহলে তুমি তোমার যে ঘটনাগুলো থাকবে, অনেকগুলো ঘটনা, এগুলো থেকে কোনগুলো লেনদেন বা কোনগুলো আর্থিক ঘটনা, এগুলি বাছাই করার জন্য এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানা থাকতে হবে। এগুলো যদি জানা না থাকে, তাহলে তুমি কোনো ক্রমেই লেনদেনগুলো চিহ্নিত করতে পারবে না। আর লেনদেনগুলো চিহ্নিত করার দরকার কি? লেনদেনগুলো থেকেই আমরা পরবর্তী কার্যক্রম এর দিকে আগাবো। লেনদেনটাকে শুরু থেকে চিহ্নিত করে এটাকে লিখে রাখতে হবে। হিসাব বিজ্ঞানের কাজ হলো আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ করা। তা আর্থিক ঘটনাগুলো যদি আমি না চিনি, তাহলে কীভাবে লিপিবদ্ধ করব? এই জন্য জানা দরকার আছে। তো আমরা আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ করতে হবে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় আমরা বলেছিলাম, আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধ করে পরবর্তীতে আরও কিছু ধাপ অতিক্রম করে হিসাব তথ্য খুঁজে বের করে। তাহলে আমরা প্রথম কাজ দেখতে পাচ্ছি যে
লেনদেনকে লিপিবদ্ধ করা। প্রথম খাতা কলমের প্রথম কাজ হলো লিপিবদ্ধ করা, যাকে বলা হয় জাবেদা। লিপিবদ্ধ করার প্রক্রিয়ার নাম কি? জাবেদা বা জার্নাল, ইংলিশ হচ্ছে জার্নাল, জাবেদা বাংলায়। তো আমরা তার আগে একটা কাজ করে নিয়েছিলাম, সেটা কি? লেনদেন চিহ্নিত করা, কোনটা লেনদেন না, এটা চিহ্নিত করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিখিতভাবে কাজ শুরু করার আগে আরও একটা ধাপ পাওয়া গেল, সেটা হচ্ছে লেনদেন চিহ্নিত করা। হিসাব বিজ্ঞানের যে ধাপগুলো, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার যে ধাপগুলো, তার প্রথম ধাপ তাহলে পাওয়া গেল লেনদেন চিহ্নিত করা। তারপরে কি করতে হবে? ওই চিহ্নিত লেনদেনগুলোকে লিখে রাখতে হবে খাতায়। খাতায় লিখে রাখার প্রক্রিয়ার নাম হচ্ছে জাবেদা। জাবেদা লিখে রাখার পরবর্তীতে আমরা কি করব? জাবেদা থেকে আরও কিছু ধাপ ব্যবহার করব। যে জাবেদার পরবর্তীতে জাবেদা থেকে যে হিসাবগুলো পাওয়া যাবে, এই হিসাবগুলোকে আলাদা আলাদা শিরোনাম দিয়ে, প্রত্যেকটি একই জাতীয় যতগুলো হিসাব আসবে, একই জাতীয় যতগুলো হিসাব বারবার আসতে থাকবে এই একটি হিসাবকাল জুড়ে, প্রতি 1 মাস বা 6 মাস বা 1 বছর যাবৎ আমরা যে জাবেদা আর্থিক ঘটনাগুলোকে জাবেদা যে লিপিবদ্ধ করে রাখবো, সেখানে যতগুলো হিসাব আছে প্রত্যেকটা হিসাবের নামে বারবার যে নাম আসবে লেনদেনে, ওই নামগুলো একটি শিরোনামের অধীনে একটি বিবরণীতে যখন দেখাবো, তাকে বলা হয় এক একটি হিসাব খাত বা এক একটি খতিয়ান হিসাব। এরকমভাবে আমরা খতিয়ান তৈরি করতে হবে, ইংলিশ হচ্ছে লেজার। তাহলে আমরা দেখতে পাচ্ছি জাবেদার পরবর্তী কার্যক্রম হচ্ছে খতিয়ান। খতিয়ান করার পরে খতিয়ানগুলো বা খতিয়ান হিসাবগুলোর যে ব্যালেন্স পাওয়া যাবে প্রত্যেকটা হিসাবকাল শেষে, মানে এক একটা হিসাবকাল শেষে যতগুলো হিসাবের খতিয়ান করলাম আমি, প্রত্যেকটা হিসাবেরই একটা উদ্বৃত্ত আসবে। তো উদ্বৃত্ত বা ব্যালেন্স, এগুলো নিয়ে আরেকটা ছক তৈরি করব, সেটার নাম হচ্ছে রেওয়া মিল, ইংলিশ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স হচ্ছে খতিয়ানের পরবর্তী ধাপ। রেওয়া মিল তৈরি করার পরে রেওয়া মিলের তথ্যগুলো নিয়ে আমরা তৈরি করব আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী, ইংলিশ হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আর্থিক বিবরণীসমূহ। আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করার আগে আরও কিছু ধাপ আছে, আমি প্রধান যে ধাপগুলো এগুলি বলছি। আর্থিক বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য কি? প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা, আর্থিক অবস্থা জানা। আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা মানে কি? এখানে একাধিক বিবরণী থাকবে, 5টি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, 5টি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী সমূহ কি কি? প্রথম হচ্ছে আয় বিবরণী। আরেকটি পরবর্তী আর্থিক বিবরণী কি? মালিকানা সত্ত্ব বা রক্ষিত আয় বিবরণী। মালিকানা সত্ত্ব বা রক্ষিত আয় বিবরণী 2 নম্বর। 3 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। 4 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যার আগের নাম ছিল উদ্বৃত্তপত্র, আর্থিক অবস্থার বিবরণী। 5 নম্বর হলো হিসাব বিজ্ঞানের নীতিমালাসমূহ বা পাদটিকা। তবে এই 5টি আর্থিক বিবরণীর সবগুলো না, তিনটা বিবরণী সবসময় সব প্রতিষ্ঠান নতুনভাবে করে প্রত্যেক হিসাবকালেই। যেমন কি? বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী, তারপরে বলছি মালিকানা সত্ত্ব বিবরণী বা রক্ষিত আয় বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 3টি বেশি গুরুত্ব দিয়ে করা হয়। নগদ প্রবাহ বিবরণীটাও করা হয়, তবে একটু কম গুরুত্বপূর্ণ, সবাই ব্যবহার করে না। আর পাদটিকা বা হিসাব বিজ্ঞানের নীতিমালা, এটা তো সবার জন্য সবসময় প্রায় সবসময় একই থাকে, নতুনত্ব নাই, কোনো প্রতিষ্ঠানের জন্য আলাদা নতুনত্ব নাই বা খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো বিবরণী না। প্রধান বা গুরুত্বপূর্ণ বিবরণী হচ্ছে প্রথম যে 3টি বললাম, সেই 3টি। আচ্ছা, যাই হোক, আমরা আজকের আলোচনা থেকে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা থেকে কিছু আলোচনা করেছি যে হিসাব বিজ্ঞানের কাজগুলো কী, কীভাবে কাজ করা হয়, হিসাব বিজ্ঞানের ধাপগুলো কী। আমি একটু উল্লেখ করি কি কি হিসাব বিজ্ঞানের ধাপ, যদিও তোমাদের এগুলি ভালোভাবেই জানা আছে, তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি, আবার আমরা ঝালাই করে নিচ্ছি, পড়ালেখা আবার শুরু করতে যাচ্ছি আর কি। এসএসসির পরে তো বেশ কিছুদিন গ্যাপ ছিল তোমাদের পড়ালেখা। তো আমরা দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিত করা।
গুরুত্বপূর্ণ যে ধাপগুলো এগুলো আমি বলবো। তারপরে লেনদেনকে লিপিবদ্ধ করা, তার নাম হচ্ছে জাবেদা। তারপরে খতিয়ান করব, তারপরে করতে হবে রেওয়ামিল, তারপরে করতে হবে আর্থিক বিবরণী সমূহ বা আর্থিক বিবরণী। মোটামুটি এই কয়েকটা ধাপ গুরুত্বপূর্ণ। প্রধান এই ধাপগুলোর মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানের যে একটা প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার এই ধাপগুলোর মাধ্যমে আমরা এই ধাপগুলো অতিক্রম করে আমরা কি পাবো? সবশেষে রেজাল্ট পাবো কি? হিসাব তথ্য খুঁজে পাবো। আমি হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা দিচ্ছি, বিস্তারিত ধারণা বা টপিকস ভিত্তিক আরও বেশি করে আলোচনা পরবর্তী ক্লাসে করব। অন্য ক্লাসে আমি হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণায় এভাবে ধারাবাহিকভাবে যাচ্ছি। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা থেকে যে হিসাব বিজ্ঞানের কার্যক্রম, হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া ধাপগুলো কী কী আলোচনা করলাম, এবং আরও একটা শব্দ আসছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞায়, সেটা হচ্ছে হিসাব তথ্য। হিসাব তথ্যের উদাহরণ আমি বলেছিলাম, আর্থিক বিবরণীগুলো করে কি কি পাওয়া যায়? মোট লাভ বা নেট লাভ খুঁজে পাওয়া যায়। তারপরে পাওয়া যায় কত টাকা সম্পদ আছে, কি কি সম্পদ আছে, কত টাকা দায় আছে, কি কি দায় আছে, সম্পদের বিপরীতে দায়ের অনুপাত কেমন, আমার বিনিয়োগের উপর লাভের হার কেমন, ইত্যাদি অনেক তথ্য এই আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে বিশ্লেষণ করা হয়। তাহলে হিসাব বিজ্ঞানের যে প্রধান ধাপগুলো, এরপরে আরেকটা প্রধান ধাপ আসতে পারে বা পরবর্তী আরেকটা ধাপ আসবে, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আরও কিছু তথ্য, মানে আরও একটু আরও কিছু কার্যক্রম করে, আরও কিছু ধাপ অতিক্রম করে আরও তথ্য খুঁজে পাওয়া যায়। সর্বশেষ পাওয়া যাবে হিসাব তথ্য। এই তথ্যগুলো বলা হবে হিসাব তথ্য। হিসাব তথ্য কী কাজে ব্যবহার করবে? যে প্রতিষ্ঠানে হিসাব তথ্যটা খুঁজে পাওয়া গেল, এই প্রতিষ্ঠানের চলতি হিসাবকালের শেষে আরেকটা হিসাবকাল শুরু করবে। পরবর্তী হিসাবকালের কার্যক্রম শুরু করার সময় যেভাবে লাভ হচ্ছে, যে হারে লাভ হচ্ছে, এটা যদি ভালো থাকে, তাদের কাম্য পজিশনে থাকে, তাহলে এটাকে কিভাবে বজায় রেখে যায় এর জন্য সচেতন হতে হবে, সচেতনতা সৃষ্টি করবে, বা এটার কোয়ালিটি বজায় রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার নিবে, বা এভাবে এগোবে। আর যদি দেখে যে না, তাদের লাভের হার ভালো না, আরও উন্নত করতে হবে, কার্যক্রম ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে, তখন ওইভাবে আরও উন্নত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার, যা যা কার্যক্রম গ্রহণ করার, এগুলি গ্রহণ করবে। তাহলে এই তথ্যটা যদি জানা নাই থাকতো যে আমাদের লাভের হার কত টাকা লাভ হলো, তাহলে আমি পরবর্তী হিসাবকালে আমাদের যে নতুন সিদ্ধান্ত নিব কীভাবে, কোনো তো ভিত্তি ছিল না। এই জন্য হিসাব তথ্য দরকার। হিসাব তথ্য এই প্রতিষ্ঠানের পরবর্তী কার্যক্রমে চূড়ান্ত উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, ব্যবস্থাপনায় যারা দায়িত্বে আছে বা পরিচালনায় যারা দায়িত্বে আছে, তাদেরকে এই হিসাব বিজ্ঞান বিভাগ, হিসাব শাখা এই তথ্যগুলো দিবে। হিসাব শাখায় তথ্য খুঁজে বের করলো এবং তাদেরকে দিয়ে দেওয়ার পরে তারা এটা ব্যবহার করে সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহার। বাহ্যিক ব্যবহার থাকতে পারে। আরেকটি নতুন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ধারণা ব্যবহার করার জন্য, বা এই প্রতিষ্ঠানের ধারণা নিয়ে তারা তো নতুন, জানে না, কিছুই বুঝে না, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিবে। এই তথ্যগুলো তারা নিয়ে তারা গবেষণা করবে, চিন্তা করবে যে আমরা কীভাবে আগাবো বা আমরা কীভাবে আগাইতে পারি, এভাবে আগানো কি আমাদের জন্য ভালো হবে কি না, বা কীভাবে কী করা যায়, এই সব তথ্য নিয়ে তারা গবেষণা করে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। তারপর সরকার, আরেকটা পক্ষ, সরকার দেখবে এই প্রতিষ্ঠানের যে আর্থিক হিসাব তথ্য খুঁজে বের করেছে হিসাব বিভাগ, এই তথ্যগুলো কি হিসাব বিজ্ঞানের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী যেভাবে হওয়ার কথা ছিল, তারা কি সেই আইন মেনে চলেছে কিনা, তাদের হিসাব কি সঠিক আছে কিনা, তারা কি কোনো কারচুপি বা জালিয়াতি করেছে কিনা, চুরি করেছে কিনা, ইত্যাদি বিভিন্ন তথ্য তারা যাচাই করবে। কারণ তাদের সরকারের চিন্তা হলো যে দেশের আইন কানুন অবশ্যই ওই প্রতিষ্ঠান মানতে হবে, নিয়ম নীতি, সর্বজন স্বীকৃত যে হিসাব নীতিগুলো, এগুলি মেনে চলা নিশ্চিত করতে হবে সরকারকে। আর তারা যে হিসাব করে সরকারের পাওনা ট্যাক্স বা আয়কর দিচ্ছে, এটা কি সঠিক পরিমাণে দিচ্ছে কিনা,
নাকি ভুল হিসাব করে ভুলভাল বুঝ দিতে যাচ্ছে কিনা, কম দিচ্ছে কিনা, ইত্যাদি প্রয়োজনে সরকার এদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এরকমভাবে বিভিন্ন পক্ষ তাদের প্রয়োজনে হিসাব তথ্যগুলো সংগ্রহ করে ব্যবহার করবে। তো আমরা আরেকটি তথ্য বিস্তারিত জানতে পারলাম। তাহলে হিসাব তথ্য কী এবং কী প্রয়োজনে ব্যবহার হয়, কারা এটা ব্যবহার করে থাকে। তো আমরা হিসাব তথ্যের ব্যবহার কারীদেরও একটু ধারণা পেয়ে গেছি। হিসাব তথ্যের ব্যবহারকারী দেখতেছি একটা হচ্ছে অভ্যন্তরে প্রতিষ্ঠানের ভিতরে, আর একটা ব্যবহারকারী, আর কিছু ব্যবহারকারী থাকে বাহিরে প্রতিষ্ঠানের বাহ্যিক ব্যবহারকারী। তাহলে আমরা জানি আমরা দেখতে পাচ্ছি হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব তথ্য ব্যবহারকারী দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ, অন্যটি হচ্ছে বাহ্যিক। তোমাদের সিলেবাসে এই অধ্যায়ে এগুলো আছে। তো আমরা দেখলাম হিসাব তথ্যের ব্যবহারকারী দুই প্রকার, কী কী? অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর কি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? এই যে বললাম, ম্যানেজার বা ম্যানেজিং কমিটি, ম্যানেজিং পরিষদ, ব্যবস্থাপনা পরিষদ একটা হচ্ছে পরিচালনাকারী বা পরিচালনা পর্ষদ। আরও থাকতে পারে শেয়ার হোল্ডার যারা আছে, যদি এটি যৌথ মূলধনী কোম্পানি হয় সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের মালিক যারা আছেন, শেয়ার হোল্ডার, শেয়ারের ক্রেতা যারা আছেন, হোল্ডার, শেয়ার হোল্ডাররা গ্রহণ দেখবে এই তথ্যগুলো। তাদের বিনিয়োগ থেকে যে লাভ আসতেছে সঠিকভাবে হিসাব হচ্ছে কিনা, কেমন লাভ আসতেছে, এখানে কি বিনিয়োগ রাখা যাবে নাকি অন্য জায়গায় চলে যেতে হবে, ইত্যাদি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তারা ব্যবহার করবে, তথ্যগুলো নিবে। আরও অভ্যন্তরীণ ব্যবহারকারী থাকতে পারে অভ্যন্তরীণ নিরীক্ষক, হিসাবটা সঠিকভাবে করা হলো কিনা, আর্থিক বিবরণীতে কার্যক্রম যা করা হয়েছে এগুলি কি সঠিকভাবে কোনো নাকি ভুল ত্রুটি হলো, সঠিক হলো নাকি ভুল ত্রুটি থেকে গেল, এগুলি যাচাই করা, এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা পক্ষ থাকে, তার নাম হচ্ছে কি নিরীক্ষক। একটি কর্তৃপক্ষ, তার নাম হচ্ছে নিরীক্ষক। নিরীক্ষক অভ্যন্তরীণভাবে নিয়োগ দেওয়া থাকে তাদের নিরাপত্তার জন্য। পরবর্তীতে অন্য কোনো পক্ষ যদি এসে যেন ভুল ত্রুটি না পায়, আগে থেকে নিজেরা সঠিক হয়ে যাওয়ার জন্য, নিজেরা কোনো ধরনের ভুল ত্রুটি উদ্ঘাটন করে সংশোধন হয়ে যাওয়ার জন্য এরকম একজন বা একটা নিরীক্ষক পক্ষ নিয়োগ করা হয়ে থাকে। এদেরকে বলা হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষক, মানে নিজেরাই নিজেদের যাচাই করে থাকে, এই জন্য এটাকে বলা হয় অভ্যন্তরীণ নিরীক্ষক। তাহলে অভ্যন্তরীণ নিরীক্ষক ও অভ্যন্তরীণ হিসাব তথ্যের ব্যবহারকারী, তারাও তথ্যগুলো দেখে যাচাই করবে, তাহলে তাদের তথ্যের দরকার আছে, এই জন্য তারাও হিসাব তথ্যের ব্যবহারকারী এবং তারা হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী পেলাম তাদেরকে, শেয়ার হোল্ডার, কারা এরা? অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর কি হবে? ব্যবস্থাপনা পর্ষদ, তারপরে পরিচালনা পর্ষদ, তারপরে অভ্যন্তরীণ নিরীক্ষক, কর্মকর্তা কর্মচারী, এরা কর্মকর্তা কর্মচারী, তারাও তো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষ। আচ্ছা, তাহলে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বিস্তারিত আলোচনা জানলাম এবং এই নামগুলো লিখে রাখলাম, তোমাদের মাথায় সেট আপ হতে থাকুক। তারপরে আমরা বাহ্যিক ব্যবহারকারী আলোচনা করব। বাহ্যিক ব্যবহারকারী কারা? আজকের ক্লাস আর মনে হয় কন্টিনিউ করা ঠিক হবে না, অনেক সময় হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে এই ধারাবাহিকতা রক্ষা করে
বাকি আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। আজকে এতক্ষণ আমার ক্লাসে সময় দেওয়ার জন্য, আমার ক্লাস উপভোগ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করি। সুস্থ থাকো, পরিবার নিয়ে সবাই ভালো থাকো, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।